প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা আপনারা আজকে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে, নোয়াখালী স্কুলের পক্ষ থেকে আজকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর স্বাগত যে ছবিটা দিয়েছি শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করা, এই ছবিটার মধ্যে তোমাদের আজকের পড়ার কিছুটা অংশ হলেও আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে এই মুজিব শতবর্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, যারা আমার নামটি জানো তারা তো জানোই, আর যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছো তারা দেখে নাও। আমি কামরুন নাহার, মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাপুর সদর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ তোমরা ব্যবসা উদ্যোগ নবম দশম শ্রেণী অধ্যায় ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, দশম অধ্যায়। তোমাদের বইটি তোমরা 120 পৃষ্ঠা বইটি খুলে নাও। 120 পৃষ্ঠায় 21 পৃষ্ঠায় আজকে আমরা আমাদের পড়াগুলো নিয়ে আলোচনা করব। আমি গতদিন ফেসবুক পেজে আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটি হবে সেটি দিয়েছি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের কিছুক্ষণ সময় একটু দেরি হয়েছে, অতএব তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ সহায়তার বিভিন্ন উৎসসমূহ। এই সহায়তার বিভিন্ন উৎসসমূহ গত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও আবার তোমাদের মনে রাখার জন্য, মনে থাকার জন্য সেটি আজকে আবারও বলছি যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ শিল্প ও কারিগরি সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে আলোচনা করেছি এবং সহায়ক সংস্থাগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আশা করব যে বাণিজ্যিক ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ও কারিগরি সংস্থা, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, এই চারটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা 120 পৃষ্ঠা থেকে 121 পৃষ্ঠা 22 পৃষ্ঠা যে পড়াগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করো, বইয়ের মধ্যে এই পৃষ্ঠাগুলো খোলো। তাহলে আমরা সর্বপ্রথম যেটি আলোচনা করব, যারা পূর্বের ক্লাসটি দেখো না তারা পূর্বের ক্লাসটি দেখে নিবে। গত বৃহস্পতিবারে পূর্বের ক্লাসটি আমার হয়েছিল। এখন আমি আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক নিয়ে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক, আমরা যাকে বলি কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, এই কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে আমরা একটু কিছু জানি। দেখো, আমরা সরকারি যে ব্যাংকগুলো, প্রিয় শিক্ষার্থীরা, সোনালী ব্যাংক লিমিটেড, জিবি মানে জনতা ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে সমস্ত ব্যাংকের লোগোগুলো। জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলো হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে অর্থাৎ সরকারি ব্যাংক। সরকার এই ব্যাংকগুলো কর্তৃত্ব করে এবং এই ব্যাংকগুলোর থেকে আমাদের উদ্যোক্তাদেরকে ঋণ দিয়ে থাকে, উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। এবং দেখো, উদ্যোক্তাদের সহায়তা প্রদানকারী দেশের 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও কৃষি ব্যাংক, অর্থাৎ হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই 4টি ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এই মোট 5টি ব্যাংক। এই ব্যাংকগুলো কি করে? আমাদের উদ্যোক্তাদেরকে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? আর্থিক সচ্ছলতা, আর্থিকভাবে, অর্থাৎ অর্থ দিয়ে, বিভিন্ন ট্রেনিং দিয়ে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, সেই প্রশিক্ষণ অর্থ ব্যয় করে উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। আচ্ছা, এখানে আমি আবারও আলাদা করে লিখেছি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের একটি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি ও কী কী, অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নাম লিখো, অথবা সরকারি ব্যাংকগুলো কী কী, সরকারি ব্যাংকগুলোর নাম লিখো। তাহলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এবং তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নেও এখানে প্রশ্ন থাকতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টি, কোনগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক,
ক, খ, গ, ঘ দিয়ে বলবে যে উপরে বর্ণিত ক, খ, ক, খ, ক, গ বা ঘ, গ বা ক, গ, খ, গ, গ অর্থাৎ উপরে তিনটি। এ ধরনের করে তোমাদের প্রশ্নগুলো থাকবে। অতএব এখানের মধ্যে তোমাদের এই প্রশ্নগুলো আছে, তোমরা একটু জেনে নাও বিষয়টি একটু ভালোভাবে। যখন দেখবে যে, আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। কিন্তু উদ্যোক্তাদের সহায়তা তোমাদের বইয়ের মধ্যে আছে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, এর সাথে কৃষি ব্যাংক। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত সহায়তা সমূহ। এবার আমরা দেখব যে উদ্যোক্তাদেরকে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সহযোগিতা করে থাকে সেটি একটু তোমরা দেখো। আমার লেখাগুলো স্পষ্ট আছে কিনা একটু দেখতে পাও, লেখা আছে স্পষ্ট শিক্ষার্থীরা? হ্যাঁ, এবং তোমাদের বইয়ের মধ্যে এই পয়েন্টগুলো আছে। শিল্প ও ব্যবসায়ী উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক সর্বপ্রথম যে সেবাটি দিয়ে থাকে সে সেবাটি হচ্ছে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান। 2 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত প্রসারের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করে থাকে। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অর্থনৈতিক যে সাপোর্টটা, মূলধন যে সাপোর্টটা, যে অর্থটার মাধ্যমে আমি আমার ক্ষুদ্র অথবা মাঝারি শিল্প অথবা বড় শিল্প ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নয়নের জন্য, দ্রুত প্রসারের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক কর্মসূচি দিয়ে থাকে কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এই ব্যাংকগুলো। এরপর দেখো, সরকারের উন্নয়ন সহযোগিতা হিসাবে SME খাতে উন্নয়নের এক মালিকানা, অংশীদারি, প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, সরকারের উন্নয়নের সহযোগিতা হিসাবে অর্থাৎ সরকার এই ব্যাংকগুলো এবং এই উদ্যোক্তা সরকারকে সহযোগিতা করবে। এই উদ্যোক্তা সহযোগী হিসাবে এক মালিকানা অর্থাৎ যারা এক মালিকানা ব্যবসা করে, যারা অংশীদারি ব্যবসা করে, যারা প্রাইভেট ব্যবসা করে, যারা পাবলিক লিমিটেড ব্যবসা করে, সমস্ত কোম্পানিগুলোকে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই কি বাণিজ্যিক ব্যাংক সহায়তা দিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমাদেরকে সহায়তা করে? শিল্প উদ্যোক্তাদেরকে আর্থিকভাবে প্রথমে সহায়তা করে, এরপরে ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলো উন্নয়নের লক্ষ্যে সহায়তা করে থাকে। এছাড়া এক মালিকানা, তোমরা একটু লক্ষ্য করে দেখবা আমাদের ব্যবসার মালিকানা কয়টি হয়? এক মালিকানা ব্যবসা হয়, অংশীদারি ব্যবসা হয়, প্রাইভেট হয় এবং পাবলিক হয়। 4টি। কয়টি? 4টি। এই 4 ধরনের মালিকানাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমাদের আরেকটা ছোট পয়েন্ট, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন অথবা এই যে এগুলো কিভাবে সহায়তা করে, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই প্রশ্নগুলো একটা অনুচ্ছেদের মাধ্যমে এই প্রশ্নগুলো জুড়ে দেওয়া হবে যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে উদ্যোক্তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে বা কিভাবে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করে তুমি মূল্যায়ন করো বা তোমার যথাযথ মূল্যায়ন করো। এ ধরনের এভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে আমরা এর পরের দিকে যাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে আর্থিকভাবে কিভাবে সফলতা অর্জন করে। এবার দেখো, আমরা বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রাপ্তির যোগ্যতা নিম্নরূপ। যোগ্যতাগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমি কিন্তু ইচ্ছে করলেই আমি কি একটা ব্যাংকে বলতে পারি না যে আমাকে কিছু আর্থিক সহযোগিতা দেন। সরকার কিছু নির্দিষ্ট রুলস, কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন, ধরাবাঁধা করে রেখেছেন যে কোনো ব্যক্তি যদি তার সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চায় তাহলে তাকে এই শর্তগুলো পূরণ করতে হবে, অন্যথায় সে ঋণ পাবে না। কারণ হচ্ছে সরকার তার দেশের উন্নয়নের জন্য, উদ্যোক্তাদের উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করে থাকবে সে অর্থটি যাতে রাষ্ট্রীয় কাজে, যাতে নিজের দেশে তার উন্নয়নে সহযোগী হয়, সেজন্যই সরকার কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। তাহলে এখন নিয়মগুলো কি আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্যোক্তা সুস্থ, শিক্ষিত এবং বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 বছরের কোনো ব্যক্তি, কোনো মানুষ সে তার নাগরিকত্ব পায় না। সে তার নাগরিকত্ব পেতে হলে বা তাকে আমরা অ্যাডাল্ট যখন বলবো সেটা 18 বছরের পর থেকে বলবো। তাহলে এবং বলছে কি দেখো, সুস্থ হতে হবে, সে সুস্থ থাকতে হবে, শিক্ষিত হতে হবে এবং 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
2 নাম্বার, ঋণ প্রাপ্তি উদ্যোক্তাকে ন্যূনতম 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। তুমি এখনই শুরু করেছো ব্যবসা, এখনো গিয়ে সরকারের কাছে অর্থ চাইবে না। অর্থাৎ তুমি যে ব্যবসাটি পরিচালনা করবে সে ব্যবসাটি সম্পর্কে তোমার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তুমি ব্যবসাটি পরিচালনা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হলা, সেই সমস্যাগুলোকে কিভাবে তুমি ফেস করবা, সেই সমস্যাগুলোকে কিভাবে তুমি সমাধান করবা, সেটির অভিজ্ঞতা তোমার থাকতে হবে। তাহলে সরকার ঋণ দিবে। কেন ঋণ দিবে? কারণ সরকার চিন্তা করবে যে হ্যাঁ, সে টাকাগুলো নিয়ে, সে মূলধনগুলো নিয়ে সে তার ব্যবসায় খাটাবে এবং ব্যবসাটি সে পরিচালনা করবে। অতএব তাকে ঋণ দেওয়া যায়, তখন সরকার ঋণ দিবে। কিন্তু কেউ হুট করে গিয়ে আমরা সরকারের কাছ থেকে ঋণ নিতে পারবো না, আর্থিক সহযোগিতা নিতে পারবো না। এরপর 3 নাম্বার, ঋণ খেলাপি, দেউলিয়া, উন্মাদ ও জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ঋণের জন্য আবেদন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, ঋণ নিলে আমাকে সেই ঋণ আবার নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং সেই ঋণ পরিশোধ করার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি এবং ধারাবাহিকতা আছে, কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মগুলোর মাধ্যমে আমাদেরকে সে অর্থটি পরিশোধ করতে হবে। তাহলে ঋণ খেলাপি কাকে বলে? এখানে ছোট্ট একটা প্রশ্ন, ঋণ খেলাপি কাকে বলে? হ্যাঁ, ঋণ খেলাপি তাকে বলে যারা ঋণ নেওয়ার পরে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে সেই ঋণগুলো যথাযথ সময়ে এবং শোধ করে না। যে ঋণগুলো শোধ করে না, যারা শোধ করে না তাদেরকে বলে ঋণ খেলাপি। তাহলে সরকার তাদেরকে ঋণ দেবে না, কারণ সরকার জানে সে ইতিপূর্বেও আরও 2-3 বার সে ঋণ খেলাপি করেছে। অতএব তাকে আমার ঋণ দেওয়া যাবে না এবং সে উদ্যোক্তার কোনো কাজে আসবে না, দেশের কোনো কাজে আসবে না, পরিবারের কোনো কাজে আসবে না, বেকার সমস্যা সমাধানে কোনো কাজে আসবে না। অতএব তাকে ঋণ দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেউলিয়া, উন্মাদ ও জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ঋণের জন্য, অর্থাৎ এই ধরনের ব্যক্তি ঋণের জন্য আবেদনই করতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ আমরা কোনো কিছু আবেদন করতে হলে আমাদের যোগ্যতার দরকার হয়। সেই যোগ্যতাটি যদি আমার না থাকে তাহলে আমি আবেদন করতে পারবো না, আর আবেদন করতে না পারলে আমি আর্থিক সাহায্য আমি পাবো না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, উদ্যোক্তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। হ্যাঁ, এটা সাধারণ স্বাভাবিক। তুমি যদি অন্য কোনো দেশের নাগরিককে বাংলাদেশ সরকার ঋণ দেবে না, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ দেবে না। তাহলে উদ্যোক্তাদেরকে বাংলাদেশ নাগরিক হতে হবে, মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন এই পয়েন্টটি লিখছি, এই পয়েন্টটি পড়ছি, তখন আমার কাছে নিজের কাছে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। কেন গর্বিত মনে হচ্ছে? অর্থাৎ আমিও তো একজন মহিলা, আমিও তো মনে হয় আমার কোনো একটা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারতাম, কারণ সরকার আমাকে সাহায্য করবে এবং আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সরকার আমাদেরকে সাহায্য করবে। অর্থাৎ কোনো নারী উদ্যোক্তা যদি সফলতা অর্জন করতে চায়, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাহলে আর্থিক সংকটের জন্য করতে পারবে না তা নয়, সরকার তাকে সহযোগিতা করবে। এজন্যই নারী উদ্যোক্তাদেরকে সরকার সহযোগিতা করবে অগ্রাধিকার ভিত্তিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রাপ্তির কি কি যোগ্যতা থাকতে হবে আমাকে। তাহলে কাদেরকে ঋণ দিবে এবং কাদের জন্য সেই ঋণগুলো যোগ্যতা পেতে হলে কি যোগ্যতা থাকতে হবে সেটি আমি আলোচনা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার আবার দেখতে পাচ্ছ সেই ব্যাংকগুলো নাম আবার দেখতে পাচ্ছি। এখানে তোমার ব্যাংকগুলোর নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে যে প্রদত্ত সহায়তা, আমাদের কি কি সহায়তা করে আমাদের ব্যাংকগুলো, কি কি ক্ষেত্রে কোন কোন কাজে আমাদেরকে সহায়তা করে সেটি, তারপর হলো কারা কারা আমরা আবেদন করতে পারবো এবং অর্থ পাবো। এবার আসো বেসিক ব্যাংক লিমিটেড। তোমাদের এর পরের পয়েন্টটি আছে বেসিক ব্যাংক লিমিটেড। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো এবং স্লাইডের দিকে লক্ষ্য করো যে বেসিক ব্যাংক, এটা হচ্ছে বেসিক ব্যাংকের লোগো, বেসিক ব্যাংক লিমিটেড। এই বেসিক শব্দটা দেখি আমরা, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, অর্থাৎ এটি হচ্ছে বেসিক ব্যাংক। তোমাদের এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে বেসিক ব্যাংকের পূর্ণরূপ লিখো, বেসিক ব্যাংকের পূর্ণরূপ লিখো, অথবা বেসিক ব্যাংকের বাংলা কি হবে। তাহলে বেসিক ব্যাংক হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প, হ্যাঁ, ইন্ডাস্ট্রিজ ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক লিমিটেড, সেটি হচ্ছে বেসিক ব্যাংক। তাহলে আমরা এরপরে একটু যাই। এবার বেসিক ব্যাংক আমাদেরকে কি কি সহযোগিতা করে থাকে তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো, লক্ষ্য করো। বেসিক ব্যাংক বাংলাদেশে প্রচলিত 1913 সালে কোম্পানি আইনের অধীনে 1988 সালে, লেখা ক্লিয়ার,
আইনের অধীনে 1988 সালে নিবন্ধিত হয় এবং 1989 সালের 31শে জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র শিল্পের অর্থায়নে প্রয়োজনীয়তা উপলব্ধি করে এ ব্যাংক প্রতিষ্ঠা হলেও বর্তমানে ব্যাংকটি বাণিজ্যিক ও উন্নয়নমূলক ব্যাংকিং কার্যক্রম উভয় পরিচালনা করে থাকে। তবে ব্যাংকের স্মারকলিপিতে উল্লেখ অনুযায়ী ব্যাংক তার মোট ঋণযোগ্য তহবিলের 50% ক্ষুদ্র ও কুটির শিল্প বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন করছে। সে ক্ষেত্রগুলো হচ্ছে কি কি আমরা একটু দেখতে পাচ্ছি: পোশাক শিল্প, কৃষিভিত্তিক শিল্প, পোলট্রি ফার্ম, প্রকৌশল, খাদ্য ও খাদ্য জাতীয় শিল্প, রাসায়নিক শিল্প, ঔষধ শিল্প, কাগজ, বোর্ড তৈরি, প্রকাশনা ও প্যাকেজিং শিল্প, চামড়া ও পাট শিল্প। এটি তোমাদের বইয়ের মধ্যে সুন্দর মতো স্পষ্ট করে লেখা আছে। তাহলে এবার একটু বিষয়টি আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করি যে বেসিক ব্যাংকটা 1913 সাল, দেখো আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্থাৎ আমাদের স্বাধীনতা জয়লাভ করারও পরে, স্বাধীনতা জয়লাভ করার 1913 সালে আগে কি হচ্ছে, সালের কোম্পানি আইনের অধীনে 1988 সালে, তাহলে 71 সালের পরে যাইয়া আমরা যখন বাংলাদেশ নামে একটি দেশ পেলাম, সেই দেশের পর 1988 সালে গিয়ে সেটি নিবন্ধিত হয় এবং 1989 সালের 31শে জানুয়ারি ব্যাংকিং কার্যক্রম শুরু করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, কত সালে বেসিক ব্যাংক তার কার্যক্রম শুরু করে? তাহলে 1913 সালে কোম্পানি আইনের অধীনে সেটি নিবন্ধিত হয়। তোমরা লক্ষ্য করো, 1913 সালের কোম্পানি আইনের অধীনে 1988 সালে সেটি নিবন্ধিত হয়। এরপরে এটি কাজ শুরু করে 1989 সালের 31শে জানুয়ারি থেকে তার কাজটি শুরু করে। বর্তমানে এটি ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালে, এটা সংশোধন হয়ে 1991 সালে আবার পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র শিল্পের অর্থায়নে প্রয়োজনীয় উপলব্ধি করে এই ব্যাংক প্রতিষ্ঠা হলেও বর্তমানে ব্যাংকটি বাণিজ্যিক এবং উন্নয়নমূলক ব্যাংকিং কার্যক্রম উভয় পরিচালনা করে থাকে। অর্থাৎ সরকার যখন এই ব্যাংকটি পরিচালনা করা শুরু করছে, তখন চিন্তা করলো প্রথমে যে আমাদের ক্ষুদ্র ছোট শিল্পগুলো প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সেই প্রতিষ্ঠার জন্য আমার দেশের নাগরিকদের, বেকার যুবকদের বা যুবতীদের অর্থ নাও থাকতে পারে। তখন তাহলে এই বেসিক ব্যাংক তখন গঠিত হয়েছে যে তাদেরকে ছোট ক্ষুদ্র ঋণগুলো দেওয়ার জন্য গঠিত হয়েছে। কিন্তু দেশ উন্নয়নের সাথে সাথে এখন সরকার পরবর্তীতে চিন্তা করলো যে না, আমরা আমাদের বড় শিল্প যেগুলো, বৃহৎ শিল্প যেগুলো, মাঝারি শিল্প যেগুলো, সেগুলোর মধ্যে আমরা ঋণ দেওয়া শুরু করব। তাহলে আমাদের বড় শিল্পগুলো যদি আস্তে আস্তে প্রসারিত হয়, তাহলে আমার মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পগুলো প্রসারিত হবে এবং তাদের ক্ষেত্রগুলো তারা বের করতে পারবে। এই কথা চিন্তা করে বেসিক ব্যাংক লিমিটেড কি করলো, তাদের ঋণের খাতটা উন্মুক্ত করে দিল। অর্থাৎ ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প, তিনও শিল্পের মধ্যেই সরকার তার ঋণগুলো দেওয়া শুরু করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে ব্যাংকের তবে সরকারের ব্যাংকের যে স্মারকলিপি আছে, লেখা ছিল যে 50% যে পুরোপুরি তখন ক্ষুদ্র শিল্পদেরকে দেওয়ার কথা ছিল। কিন্তু সরকার চিন্তা করলো যখন বড়, ক্ষুদ্র, মাঝারি সবাইকে দিবে, তখন চিন্তা করলো যে না, আমাদের স্মারকলিপিতে যে আছে, আমরা ক্ষুদ্র শিল্পকে 50% দিব। ক্ষুদ্র শিল্পকে কয় পার্সেন্ট দিব? এটা ছোট একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের আসতে পারে যে ক্ষুদ্র শিল্পকে কত পার্সেন্ট দেয় বেসিক ব্যাংক লিমিটেড ঋণ দিয়ে থাকে। তাহলে ক্ষুদ্র শিল্পকে 50% ঋণ দিয়ে থাকে এবং এই 50% ঋণ ক্ষুদ্র শিল্পকে দিয়ে থাকে, আর বাকি 50% ঋণ মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প বা বড় শিল্পগুলোকে দিয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, ব্যাংক মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন করে থাকে। সেগুলো হচ্ছে, আচ্ছা, ক্ষুদ্র তার কোন ক্ষেত্রে? এবার আমরা দেখব যে সরকার কোন ক্ষেত্রে, বা সরকার না, অর্থাৎ বেসিক ব্যাংক আমাদেরকে কোন ক্ষেত্রে অর্থ প্রদান করে থাকে সেটা একটু আমরা দেখি। সেই ক্ষেত্রগুলো হচ্ছে পোলট্রি ফার্ম, প্রকৌশল, খাদ্য জাতীয় শিল্প, রাসায়নিক শিল্প, ঔষধ শিল্প, কাগজ শিল্প, বোর্ড তৈরি, প্রকাশনা, প্যাকেজিং শিল্প, চামড়া ও পাট শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ 2 নম্বরের যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে তোমাদের আসতে পারে যে বেসিক ব্যাংক কোন খাতে সহায়তা প্রদান করে থাকে। বেসিক ব্যাংক
1 নাম্বার জ্ঞানমূলক, বেসিক ব্যাংক কত পার্সেন্ট ক্ষুদ্র শিল্পে অর্থায়ন করে থাকে? বেসিক ব্যাংক অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োগের মধ্যে এবং উচ্চতর দক্ষতায় আসতে পারে। বেসিক ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প উদ্যোক্তাদেরকে কিভাবে কোন কোন খাতে সাহায্য করে, সহযোগিতা করে বা অনুচ্ছেদের আলোকে তুমি এটি উল্লেখ করো। এভাবে প্রশ্নগুলো হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি। এবার একটু লক্ষ্য করো, তোমাদেরকে আমি একটা ডাটা দেখাচ্ছি। এই ডাটাটি তোমাদের বইতেও আছে, তারপরেও তোমাদেরকে একটু মনোযোগী করার জন্য দেখো, বেসিক ব্যাংক কর্তৃক প্রদত্ত বিগত কয়েক বছরের শিল্প ঋণের খতিয়ান। তাহলে বেসিক ব্যাংক দেখো 2005 সাল, 2005 সালে সে কত কোটি টাকা বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারি এবং বড় বৃহৎ শিল্পকে দিয়েছে? কত? 998.75 কোটি টাকা। 998.75 কোটি টাকা সেটি দিয়েছে 2005 সালে। এবার আমরা দেখি 2006 সালে কি দিয়েছে। 12,024.35, 1,22,004.12,024। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 1224.35, আমি একটু ভুল করে ফেললাম, 1224.35 কোটি টাকা। এরপরে 7 সালে 1390.14 কোটি টাকা। এরপরে 8 সালে 1722.64 কোটি টাকা। 2009 সালে 1782.54 কোটি টাকা। 2010 সালে 2777.79 কোটি টাকা। 2011 সালে 3332.31 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2005 সালে হচ্ছে 998 কোটি টাকা, আর 2011 সালে এসে 3332 কোটি টাকা। তাহলে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে 2011 সালের সমীক্ষা। বর্তমানে 2020 সাল। এই 20 সালে আমরা একটু সার্চ দিয়ে দেখলে পাবো ইউটিউবে অথবা বেসিক ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পাবো যে বর্তমানে কত টাকা তার অর্থায়ন। তাহলে আমরা আশা করছি যে 2005-2011 সাল পর্যন্ত এটা ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। তাহলে 2020 সালে নিশ্চয়ই এটা আরও অনেক বেশি ছাড়িয়ে গেছে, 50-এর ঊর্ধ্ব বা এরও বেশি ছাড়িয়ে গেছে ঋণ দেওয়ার অর্থটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বেসিক ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এই দুটি বিষয় নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। এবার আমরা পরবর্তী পয়েন্টটিতে যাব, সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প ও কারিগরি সাহায্য কেন্দ্র, অর্থাৎ যেটিকে খুব সংক্ষিপ্ত রূপে বলা হয়ে থাকে বিটাক। বিটাক বাংলাদেশ, এই যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার যাকে বলে, BITAC। বিতে বাংলাদেশ, আইতে ইন্ডাস্ট্রিয়াল, টিতে টেকনিক্যাল, এতে অ্যাসিস্ট্যান্স আর সিতে হচ্ছে সেন্টার। এর লোগোটি দেখো তোমরা। বাংলাদেশ যে বিটাকের যে মেন ভবনটি সেটি হচ্ছে এটি, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবার আমরা একটু দেখি শিক্ষার্থীরা যে এর প্রতিষ্ঠা কাল কত। 1962 সালে 5 মে। 1962 সালে 5 মে, অর্থাৎ কবে? দেশ স্বাধীন হওয়ার আগে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর আমরা 1962 সালে 5 মেতে এই বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রটি স্থাপিত হয়েছে। এটির পূর্ব নাম ছিল পিটাক, বর্তমান নাম হচ্ছে বিটাক। এর আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 4টি, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও খুলনা। এখানে তোমাদের ছোট যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো হবে যে কত সালে বিটাক প্রতিষ্ঠা লাভ করে। তাহলে কত সালে তোমরা দেখে বলতে পারছো? 1962 সালে 5 মে। এগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। পূর্ব নাম ছিল, বিটাকের পূর্ব নাম কী ছিল, বর্তমান নাম হচ্ছে কি, অথবা পিটাকের বর্তমান নাম কি। তোমাদের প্রশ্নগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে পূর্ব নাম হচ্ছে পিটাক আর বর্তমান নাম হচ্ছে বিটাক।
আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে তোমাদের আসতে পারে যে আঞ্চলিক কেন্দ্র কয়টি? বিটাকের আঞ্চলিক কেন্দ্র কয়টি? হ্যাঁ, বিটাকের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 4টি। সেগুলো কি কি? তাহলে কোন কোন জায়গায় সেই বিটাকের আঞ্চলিক কেন্দ্রগুলো কোন কোন জায়গায়? ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা। তুমি এখানে বুঝতে পারো, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর এবং খুলনা, এই 4টি জায়গায় তার আঞ্চলিক কেন্দ্রগুলো। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখতে পাচ্ছি বাংলাদেশ শিল্প ও কারিগরি সাহায্য কেন্দ্রের সহায়তা সমূহ কি কি ক্ষেত্রে সহায়তা করে আমরা সেটা দেখতে পাচ্ছি। কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিত করানো ও যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যার সমাধানের উপদেশ প্রদান করে থাকে। অর্থাৎ একটা প্রশিক্ষণ ছোট পরিসরে ছোটোভাবে কিছু প্রশিক্ষণ কর্মসূচি করে পালন করে থাকে। সেগুলো কি? কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিত করানো ও যন্ত্রপাতি স্থাপনে উদ্বুদ্ধ। অর্থাৎ তুমি যে ব্যবসাটি পরিচালনা করবে যন্ত্রাংশ সম্পর্কিত প্রকৌশল সাইডে বা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সেটি তুমি কিভাবে স্থাপন করবে, কিভাবে পরিচালনা করবে, স্থাপন করতে গেলে কি কি সমস্যার সৃষ্টি হবে, সেগুলোকে কিভাবে তুমি এগুলোকে ওভারকাম করবে, সেই বিষয়গুলো নিয়ে ছোট পরিসরে প্রশিক্ষণ দিয়ে থাকবে। এবং বিভিন্ন সেমিনার, প্রকাশনা, দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞান দান। অর্থাৎ বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির সাথে কিভাবে তোমার নিজেকে তাল মিলাতে হবে, প্রযুক্তির সাথে তুমি কিভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে সেই প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করবে, এই বিষয়গুলো নিয়ে কিভাবে হয় সেমিনার হয়ে থাকে, দলগত আলোচনা হয়ে থাকে, প্রদর্শনী হয়ে থাকে এবং চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞান দান করে থাকে। কারা? কোন সংস্থা? বিটাক, বাংলাদেশ শিল্প ও কারিগরি সাহায্য কেন্দ্র। এই হচ্ছে তাদের। এবার একটু আমরা দেখি স্থানগুলো কোথায় কোথায় আছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় বিশেষ করে শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। এই সংস্থা প্রদত্ত সহায়তাগুলো হলো কারিগরি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিত করা। অর্থাৎ প্রশিক্ষণ করবে, নতুন নতুন ডিজাইনগুলো কি আসবে সেগুলোর সাথে তোমাদেরকে অর্থাৎ উদ্যোক্তাদেরকে পরিচিত করাবে এবং যন্ত্রপাতি স্থাপনের সমস্যা সমাধানে উপদেশ প্রদান করবে। এছাড়া রয়েছে বিভিন্ন প্রকাশনা, সেমিনার, দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আধুনিক কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান দান করে থাকে। 4টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে বিটাক তার কার্যক্রম পরিচালনা করছে। সেগুলো হচ্ছে কি? ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও খুলনায় অবস্থিত। তবে বর্তমানে বগুড়ায় আরেকটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্পের কাজ চলছে। কোন জায়গায়? নতুন প্রকল্পের কাজ চলছে কোন জায়গায়? বিটাক প্রকল্পটি স্থাপন, তাহলে সেটি হবে বগুড়া জেলায়। আরেকটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প কাজ চলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি যে আমাদের বিটাকের কার্যক্রমগুলো কি কি, বিটাক আমাদেরকে কি করে। তাহলে বিটাক আমাদেরকে ছোট ছোট প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আধুনিক উন্নত প্রযুক্তির সাথে পরিচিত করাবে, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন পণ্য নিয়ে বাজারে আসা এবং সেগুলো কিভাবে তৈরি করা, সেই অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা, সেগুলো বিটাক আমাদেরকে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এর পরবর্তীতে আমাদের আরেকটি পয়েন্ট আছে, আমরা সেটি আলোচনা করব। সেটি হচ্ছে কি? বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, সেটিকে কি বলা হয়? বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিদ্যালয়ে যে সকল ছাত্রীরা আছো, তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু, এই পয়েন্টগুলো একটু বেশ মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় বারবার লিখবে। কারণ হচ্ছে এই বানানগুলো আমরা যখন খাতা দেখি তখন এই বানানগুলো আমরা অধিকাংশ পর্যায়ে ভুল পেয়ে থাকি এবং পুরো বিষয়টি সুন্দর করে লেখা যায় না বা লেখা আমরা পাই না। অতএব তোমরা এই পয়েন্টগুলোকে খাতার মধ্যে একটা পয়েন্ট 10 বার করে লিখো
একটা পয়েন্ট 10 বার করে লিখো, খাতার সাথে মিলিয়ে, তোমার বইয়ের সাথে মিলিয়ে দেখো, কন্টেন্টের সাথে মিলিয়ে দেখো, প্রেজেন্টেশনের সাথে মিলিয়ে দেখো তোমার সেটি লেখা আছে কিনা, সেটি ঠিক আছে কিনা, তাহলে তুমি তোমার প্রিপারেশানটাকে মজবুত করো। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছো তোমরা কিন্তু 2021 সালে দশম শ্রেণীতে চলে যাবে এবং দশম শ্রেণীতে তোমাদেরকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমরা কিন্তু সময় কালক্ষেপণ করবে না, সময় বয়ে যায়, সময় কাহার জন্য অপেক্ষা করে না। 2020 সাল বয়ে যাচ্ছে, সেই মার্চ মাস থেকে শুরু করে এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস চলে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে এই 2020 সালটি চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, বসে থাকার পাশাপাশি নিজেকে সেভ রাখার পাশাপাশি, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আমাদেরকে পড়ালেখাগুলো চালিয়ে যেতে হবে। তাহলে দেখো, বাংলাদেশ গবেষণা পরিষদ, এবার আমরা দেখি এটার কাজ কি। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ জাতীয় শিল্প উন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 1973 সালে, তাহলে স্বাধীনতা যুদ্ধের পর 1973 সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠা হয়। দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা ও উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি বিষয়ক সমস্যাগুলির উপর গবেষণা করা, গবেষণায় উৎসাহিত করা, গবেষণা পরিচালনা পরামর্শ প্রদান করা এই পরিষদের অন্যতম উদ্দেশ্য। তাহলে হচ্ছে কি, আমার মূল বিষয়টা হচ্ছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। বিজ্ঞান ও শিল্প অর্থাৎ আমাকে কিভাবে বিজ্ঞানের সাথে উন্নয়ন করতে হবে, কিভাবে বিজ্ঞানের সাথে অ্যাডজাস্ট করতে হবে, আমার শিল্পটাকে কিভাবে প্রযুক্তিমুখী করতে হবে, সেটি নিয়ে আমাকে সহায়তা করে থাকে। এই পরিষদ শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন আবিষ্কার ও উদ্ভাবন, বিজ্ঞান, শিল্প গবেষণার দিক নির্দেশনা, নতুন পণ্য প্রক্রিয়া উদ্ভাবন করে থাকে। একজন ব্যবসা বা শিল্প উদ্যোক্তা এই পরিষদে আবিষ্কৃত পণ্য ও প্রযুক্তি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে উৎপাদনের অবদান রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই সংস্থাটি হচ্ছে একটি বিশেষ করে গবেষণামূলক সংস্থা। অর্থাৎ আমার ধান আমি বছরে 2 বার 3 বার ফসল পাই, আমি সারা বছর ব্যাপী কীভাবে ফসল পেতে পারি। আমরা আমের ফসল একবার পাই, সেটিকে কিভাবে সারা বছর ব্যাপী খাওয়া যায়, কিভাবে সারা বছর ব্যাপী তার উৎপাদন করা যায়, কিভাবে পোলট্রি ফার্মটাকে আরও উন্নত করলে আমার লোকসানের পরিমাণ কম হবে, কিভাবে আমার নার্সারিগুলোকে প্রক্রিয়াজাতকরণ করলে, বীজগুলোকে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করলে কিভাবে আমি খুব ভালো পেতে পারি ফসল উৎপাদনে। এছাড়া আরও অন্যান্য সমস্ত উদ্যোক্তা, সমস্ত শিল্পটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো এখানে গবেষণা করা হয়, রিসার্চ করা হয় এবং গবেষণার যে ফলাফল পাওয়া যায় সেটি আবার মার্কেটে চলে আসে এবং অন্যান্যদেরকে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আবার সেটি আমরা উৎপাদনে ফিরে যাই। শিক্ষার্থীরা, এতক্ষণ যা পড়ালাম অর্থাৎ আমাদের যে 4টি বিষয়, সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বেসিক ব্যাংক, বিটাক এবং হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান শিল্প ও গবেষণা পরিষদ। এবার এগুলো আমাদেরকে কোন কোন কাজে সহায়তা করে থাকে, ঋণ দিয়ে থাকে, কোন শিল্পগুলোতে সহায়তা করে থাকে তার কিছু ছবি আমরা দেখব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মৎস্য, কয়েকজন উদ্যোক্তা মিলে পুকুর, জলাশয়, খাল এগুলোর মধ্যে মৎস্য চাষ করছে। একটা ছবি, নিজেকে সম্পৃক্ত করতে পারো। 2 নাম্বার, পোলট্রি শিল্প, অর্থাৎ কিভাবে আমরা মুরগি উৎপাদন করব, ডিম উৎপাদন করব, সে মুরগিকে কোন প্রক্রিয়ায় কিভাবে আমরা তাকে পরিচালনা করব, আমার ফার্মটি পরিচালনা করব এবং আমি তার ডিম পাব, এটা তার একটা ছবি। তারপরে এটা হচ্ছে একটা নার্সারি শিল্প, একটা নার্সারি, ছোট ছোট উদ্যোক্তা, এদেরকেই বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক, বিটাক এবং সংস্থাগুলো কী দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। তাহলে দেখো এখানে আমি একটা ক্যাকটাস, হ্যাঁ, তার একটা নার্সারি, সে এখন একজন স্বল্প ছোট উদ্যোক্তা। এখানে দেখতে পাচ্ছ বিশাল একটা নার্সারি, বিভিন্ন ধরনের গাছ, ফুল, ফল আছে নার্সারি, সেখানে সে কিভাবে এগুলো অর্থ আয় করছে। এরপরে দেখো বীজ শিল্প,
এখানে বীজ কিভাবে সংরক্ষণ করছে, গবেষণা করে সেই বীজগুলোকে, ধান হোক যে কোনো গাছের হোক, সেই বীজ করবে এবং সারা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সারা বাংলাদেশে কৃষকদের কাছে কিভাবে পৌঁছে দিবে, তার একটা, এটা একটা শিল্প, যে তুমি বীজ শিল্প, তুমি বীজ সংরক্ষণ করছো। এরপরে এখানে দেখতে পাচ্ছ বাঁশ শিল্প, দেখতে পাচ্ছ বাঁশ আছে, কিছু কিছু বেতেরও আছে, বাঁশ এবং বেত শিল্প, তার একটা ছবি। এখানে দেখো বোট শিল্প, অর্থাৎ যে বোটগুলো আছে সেই বোটগুলো দিয়ে সুন্দর সুন্দর এখন গৃহসজ্জা, খাট, ফার্নিচার, টেবিল, সোফা সব কিছু তৈরি করা হয়। এটা হচ্ছে কাগজ শিল্প বা পাট দিয়ে তৈরি হয় কাগজ। পাট শিল্প এবং কাগজ শিল্প দুইটি হতে পারে এখানে। তারপরে যে ছবিগুলো আছে এটা প্রকৌশলী শিল্প বা রাসায়নিক শিল্প, এখানে দুইটি আছে। এটা হচ্ছে রাসায়নিক শিল্প, অর্থাৎ মিল, কলকারখানা। এটা হচ্ছে ঔষধ শিল্প, এটা হচ্ছে কি ঔষধ শিল্প। এগুলো সবই শিল্প, এগুলো সবই উদ্যোক্তা। এগুলোতেই সরকার কি করে থাকে, অর্থায়ন করে থাকে, ঋণ দিয়ে থাকে, বিভিন্ন গবেষণামূলক দিয়ে, বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহায়তা করে সেগুলোকে উন্নয়ন ঘটায়। কাগজ শিল্প, দেখা কাগজকে কীভাবে সুন্দর সুন্দর করে গৃহসজ্জার কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে পাট শিল্প, পাট দিয়ে কীভাবে সুত, কীভাবে কাপড়, বিভিন্ন ধরনের আমাদের ব্যবহারের জিনিসপত্র তৈরি করা হয়। এরপরে দেখো এই যে প্রকৌশলী শিল্প, অর্থাৎ সে একটা গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, কিভাবে কোন যন্ত্রটি আবিষ্কার করলে আমার বেশি পানি হবে, কোন যন্ত্রটি আবিষ্কার করে আমরা একদম মাটির যখন আমাদের খরা দেখা যায় তখন কিভাবে আমি পানিটাকে নিচ থেকে তুলবো, বা আমার কত পরিমাণ পানি হলে আমার চাষাবাদের উপকৃত হবে, এই ধরনের একটা কি গবেষণা করছে, সে রিসার্চ করতেছে, সে একটা যন্ত্রটি তৈরি করছে। তারপর হচ্ছে এটা হচ্ছে চামড়া শিল্প, সেই চামড়া দিয়ে দেখছো কত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করেছে, ডায়েরি তৈরি করেছে, নোটপ্যাড তৈরি করেছে। এটা হচ্ছে ব্যাট শিল্প, দেখতে পাচ্ছ ব্যাট শিল্প, অর্থাৎ আমাদের কাঁচামালগুলোকে কিভাবে আমরা সেটি ব্যবহার উপযোগী করে গড়ে তুলি সেটি। এটি হচ্ছে কাগজ শিল্প, কাগজ দিয়ে প্যাকেট, এটা একটা কাগজে লেখা, হ্যাঁ কাগজ শিল্প। তাহলে ছোটোখাটো, অর্থাৎ আমাদের দেশে প্রাকৃতিক সম্পদকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে আমরা নিজেদেরকে একজন উদ্যোক্তা হিসাবে তৈরি করব সেটি নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে কয়টি পয়েন্ট আমাদের আলোচনা হয়েছে দেখো তোমরা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আলোচনা হয়েছে। আজকে আমি করেছি বাংলাদেশ বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা এবং বিটাক, এটি নিয়ে আলোচনা করেছি। আশা করি আল্লাহর রহমতে, যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, আগামী ক্লাসে যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর এবং বেসরকারি সংস্থাগুলো নিয়ে আলোচনা করব। দাঁড়াও, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমাদেরকে যে এটি দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি, একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটি হচ্ছে মোম শিল্প, অর্থাৎ মোমকে তৈরি করে কিভাবে আমাদেরকে বিনোদন দেওয়ানো হয়, আমাদেরকে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের গৃহসজ্জায় সুন্দর জিনিস তৈরি হয়। দেখো এটি কত সুন্দর করে একটা শিল্প তৈরি করা হয়েছে। এটি আমরা বিভিন্ন আমাদের জন্মদিনে, বিভিন্ন পার্টিতে, বিভিন্ন সময় আমরা এটি ব্যবহার করে থাকি। আমি এটি অপূর্ব, আমার কাছে অনেক ভালো লাগছে, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এত সুন্দর একটা মোম শিল্প, দেখো এটি যদি তৈরি না করতো তাহলে এত সুন্দর বিনোদন আমি পেতাম না। আমি তার একটা অংশীদার হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। তোমরা যারা আসবে তারা এই শিল্পতে আসো, যাদের ইচ্ছে আছে যে শিল্প প্রতিষ্ঠান করবে, নিজে শিল্প করবে, নিজে কর্ম করবে, নিজে অর্থ রোজগার করবে, এবং তার জন্য তোমার দেশ, তোমার সরকার, তোমার একটা দেশের বিভিন্ন সংস্থাগুলো, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো তোমাকে সহযোগিতা করবে। তোমরা লেখাপড়া করো, বাসায় থাকো, সুস্থ থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কামিয়াবি করুক। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।